দুঃখিত, অনেকটাই দেরি হলো, কারণ ইতিমধ্যে অনেকক্ষণ ধরে একটা মিটিং চলছিল, লয়ারের সঙ্গেও অনেকক্ষণ ধরে কথা হচ্ছিল। তো কয়েকটা বিষয়, খুব জরুরি বিষয় একটুখানি বলার দরকার। প্রথমত, আজকে যে ডিভিশন বেঞ্চের যে মামলা, ডিভিশন বেঞ্চের মামলায় খুব দুর্ভাগ্যজনক যে লাইভ স্ট্রিমিং ছিল না, সেই জন্য আমাদের লয়ারদের বক্তব্য আপনাদের সামনে হয়তো সবটা আসেনি। এখানে দুটো বিষয় হচ্ছে যে আমরা যারা আছি তারা প্রত্যেককেই একটা অংশ, বড় অংশ যারা চাইছে 16কে 16 দিয়ে পরীক্ষা দিতে, আবার এটাও চাইছে যে 10 নম্বর এক্সপিরিয়েন্স যেন থাকে। এই নিয়ে একটা ডিভাইডেশন শুরু হচ্ছে। কেউ একটা অংশ বলছে যে না, আমাদের 10 নম্বর চাই, একটা অংশ বলছে আমার 10 নম্বর চাই না, কেউ কেউ বলছে আমাদের 16-25 থাকলেও অসুবিধা নেই, 10 নম্বর চাই, কেউ কেউ বলছে আমার 16 দিয়ে পরীক্ষা হোক কিন্তু এক্সপিরিয়েন্স 10 নম্বর চাই, ইত্যাদি ইত্যাদি পরীক্ষা নিয়ে চলছে। প্রথমত আমাদের আর্গুমেন্ট একটাই, যারা আজকে অনেকেই দেখলাম যারা আমাদের অংশ নয়, যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী নয়, বাইরের অংশ, তারা বিশাল টিপ্পনি মারছে যে 16 দিয়ে 16-র পরীক্ষা হবে। হ্যাঁ হবে, আমরাও চাই, সেটা নিয়েই আমাদের আর্গুমেন্ট, কিন্তু আমরা কোনো বেনিফিট পাবো না। ঠিক আছে, প্রথমত হচ্ছে আমরা পরীক্ষা দেব না। তারা আজকে টিপ্পনিটা মারছে, আমরাও বিভিন্ন রকম চেষ্টা তো করছি, আমরা দেব না পরীক্ষাটা, শেষ পর্যন্ত পরীক্ষাটা আমরা দেব না। ভাই, যারা টিপ্পনি মারছে তারাই পরীক্ষাটা দিবি লাস্টে, ঠিক আছে? আর যদি পরীক্ষা দিতেই হয় তাহলে পরে আমরা বেনিফিট নিয়েই দেব, সেই রাস্তাটাও আমরা তৈরি করছি, ঠিক আছে? তো সব জায়গায় তো আর সব কোর্টে তো আর বিভিন্ন রকম বাবা থাকে না। বাবা ছিল বলেই প্যানেলটা ক্যান্সেল হয়েছে আমাদের, তো বিভিন্ন জনা তো ধরে রেখে দিয়েছে, এখানে তো নিরপেক্ষতার জায়গা নেই। যাই হোক, আমাদের আজকে ডিভিশন বেঞ্চের যে আর্গুমেন্ট, সেখানে 16কে 16 দিয়ে পরীক্ষা, এটা যেমন আর্গুমেন্ট হয়েছে, কিন্তু বিরোধী পক্ষের লয়ার যারা এতদিন ধরে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলল যে আনটেন্টেড ক্যান্ডিডেট বাছা সম্ভব নয়, তারা আজকে আনটেন্টেড বেছেছে। যাক, সুবুদ্ধি যে তারা বুঝতে পারছে, কারণ এটা যে সত্যি সত্যিই তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছে, আজকেও তাদের বক্তব্যে সেটা প্রমাণিত। তারাও জানে এখানে আনটেন্টেড ক্যান্ডিডেট আছে, কিন্তু আমি পলিটিক্যাল স্বার্থে তাদের বাসটা দেব বলেই আমি সুপ্রিম কোর্টে গিয়েছি। তারা প্রথমে এটা দিয়েই সুপ্রিম কোর্টে কথা বলতে চেয়েছিল যে তার যারা ক্লায়েন্ট, যারা অর্থাৎ আনটেন্টেডদের বার করে যোগ্য ওয়েটিংদের নিয়োগ করা, কিন্তু সেই মাফিক তারা আর্গুমেন্ট করেওনি। যাই হোক, তাদের উদ্দেশ্যটা সবসময় নেতিবাচকই থাকে। এখনও তারা চেষ্টা করেছে যে আমরা যখন বলছি যে 16কে 16 দিয়ে পরীক্ষা নিয়ে তারপরেও আমরা বেনিফিট পেতে পারি, তার কারণ আমাদের কাছে অনেক অপশান আছে। আমরা জানি যে আমরা 7 বছর ধরে চাকরি করেছি, এবং সুপ্রিম কোর্টেও দুটো শ্রেণী, মূলত জাজমেন্টটাই তো ভুলভাল, দুটো অংশকে আইডেন্টিফাই করেছে, একটা টেন্টেড আর একটা হচ্ছে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড। এটা নিয়ে তারা আবার কটাক্ষ করছে। যাই হোক, আমি বলে দিচ্ছি, নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড যে অংশটা, আমরা তাদের আবার দুটো ভাগ করেছে, একটা লেফট ফ্রম অ্যানাদার সার্ভিস আর একটা ইন সার্ভিস। তো লেফট ফ্রম অ্যানাদার সার্ভিস আর ইন সার্ভিসরা পুরনো চাকরিতে ফেরত যাচ্ছে, মানে যেতে পারছে, সুপ্রিম কোর্ট বলেছে, এবং ফুল বেনিফিট সহ, 7 বছরের বেনিফিট সহ। তাহলে ফ্রেশ ক্যান্ডিডেটরা সেই একই জিনিস, একই ক্যাটাগরির অন্তর্ভুক্ত, তাহলে তারা কোনো বেনিফিট কেন পাবে না? আইন তো কারোর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করতে পারে না, এটা কনস্টিটিউশনাল লকে ভায়োলেট করা হয়। তাহলে সেই আর্গুমেন্ট যেমন আছে, তেমন এই পারপাসে সুপ্রিম কোর্টের প্রচুর জাজমেন্ট আছে, মানছি। ডিভিশন বেঞ্চের সেই মুরুদ নেই, বা হাইকোর্টে সেই মুরুদ নেই যে সেইটাকে করতে পারে। সুপ্রিম কোর্টেও নিশ্চয়ই এই কেসটা চলে গিয়েছে, অলরেডি গিয়েছে, মানে কন্টেম্প মামলাও তো হয়েছে, আমরাও সেখানে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন তো এটাই থাকবে, কারা টেন্টেড আর কারা আনটেন্টেড সেটা বলে দিন। আর নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড কথাটার অ্যানালিসিস কি হতে পারে সেটাও আমরা জানতে চাইবো। অনেক কিছু জানার আছে এখনো, আর এখনো অনেক কিছু শেষ হয়ে যায়নি, সেই শেষটা আমরা দেখেই ছাড়বো, আর সেই রকম রাস্তাটাই আমরা করে রেখেছি আর করে রাখছি।
হ্যাঁ, ইতিমধ্যে সেরকম কৌশলগুলোই করছি। আর বেশ কিছু প্রবলেম ফর্ম ফিল আপ নিয়ে অনেকেই আমাকে ফোন করেছে, বারবার ফোন করে জানতে চাইছে, সেই প্রবলেমগুলো একটু সলভ করার কথা বলছি। প্রথমত, যে স্পেশাল বিএড তারা বসতে পারবে কি না, মানে ফর্ম ফিল আপ করতে পারবে কি না, এনসিটির পুরনো রুল সেই অনুযায়ী যারা 45% ছিল তারা পরীক্ষায় মানে ফর্ম ফিল আপ করতে পারছে কি না, তো সিট কমে যাওয়া সংক্রান্ত বিষয় ইত্যাদি নিয়ে আমরা আগের দিন চেয়ারম্যানের সাথে আকস্মিকভাবে আমরা সাক্ষাৎ করেছি এবং ওবিসি কেস নিয়েও ইত্যাদি ইত্যাদি বলেছি। যে প্রবলেমগুলো এখানে আছে মানে ফেস করা হচ্ছে সেই বিষয় নিয়ে যখন প্রশ্ন করা হয়েছে, উনি বলেছেন যে আমরা কোনো ব্যারিয়ার এখন রাখছি না, অর্থাৎ সবাই অ্যাপ্লিকেশনটা সবাই করতে পারবে, অ্যাপ্লিকেশনটা সবাই করতে পারবে। সেখানে 45% বা 50% স্পেশাল বিএড আমরা কোনো কিছুতেই কোনো ফিল্টার রাখছি না। এখন ফিল্টার রাখবো পরে, ফিল্টার হবে পরে, কারণ এখন যেহেতু শুধু ফর্ম ফিল আপটাই হচ্ছে, ফর্ম ফিল আপটা যেহেতু করতে, তাই ফর্ম ফিল আপটাই যেহেতু হচ্ছে, তাই কোনো ব্যারিয়ার আমরা রাখছি না। তাই এই সমস্ত জিনিসগুলোর মধ্যে মানে ফর্ম ফিল আপটা করতে কোনো সমস্যা হবে না। এবার কেউ কেউ প্রশ্ন করছেন যে আমি 9-10-এর মানে চাকরি করেছি, 11-12-এও কি আমি এক্সপিরিয়েন্স মার্কসটা পাবো? যদি এক্সপিরিয়েন্স মার্কসটা লাগু হয় 2016 দিয়ে 16, এক্সপিরিয়েন্স মার্কস লাগু থাকলে যেখানেই চাকরি করুক না কেন, 9-10-এ বা 11-12-এ, সেই উভয় জায়গাতেই সে এক্সপিরিয়েন্স মার্কস পাবে, কিন্তু এজ রিল্যাক্সেশন পাবে শুধু সেটাতেই যেটাতে সে চাকরি করেছে। হ্যাঁ, এটাও একটা প্রশ্ন চিহ্ন আছে মানে আমাদের দিক থেকে, কিন্তু এটা স্কুল সার্ভিস কমিশন যেটা গ্র্যান্ট করেছে সেটা আমি বলছি, যে কোনো একটা যেটাতে তারা চাকরি করত সেটাতেই তারা এজ রিল্যাক্সেশন পাবে, দুটোতে পাবে না। কেউ কেউ বলছেন আমি ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল করে ফেলেছি, নতুন করে করব কি না? দুটোই করতে পারেন। প্রথমত হচ্ছে নতুন করে করতে পারেন, তাহলে দ্বিতীয়টা যেটা সঠিক হবে সেটাই অ্যাপ্লিকেবল হয়ে যাবে, 1 নাম্বার কথা। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে এডিট অপশান আসবে, যেহেতু আমি আবারও বলছি ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড হবে, সেই এক্সটেনশনের পরে গিয়ে এডিট অপশান আসবে, এডিট অপশান তখন এডিট করা যাবে। কেউ কেউ এটা প্রশ্ন করেছে যে আমি যে সময় মানে 2016 সালে পরীক্ষা দিয়েছিলাম, সেই সময় আমি এমএতে আমি যে সাবজেক্টে এমএ সেই সাবজেক্টে 50% ছিল, পরে আমি একটা অন্য ইউনিভার্সিটি থেকে এমএ করেছি, সেখানে আমার 60% মার্কস আছে, আমি কি নতুন এমএটার বা নতুন ডিগ্রিটা অ্যাপ্লাই করতে পারবো? উত্তর হচ্ছে হ্যাঁ, পারবেন। ফর্ম মানে যখন এই নোটিফিকেশান বেরিয়েছে, গেজেট বেরিয়েছে, তার আগে যে ডিগ্রি হোক না কেন সেই ডিগ্রি অ্যাপ্লাই করা যাবে। এটা হচ্ছে পরের। আচ্ছা, এইগুলো মোটামুটি ফর্ম ফিল আপ, তার মানে ফর্ম ফিল আপে কোনো রকম সমস্যায় আটকাচ্ছে না, সবাই ফর্ম ফিল আপ করতে পারছে। 1 নাম্বার, ভুল হলে দ্বিতীয়বার রেকটিফাই করে আবার নতুন করে করলে তার অসুবিধা নেই। তাছাড়াও এডিট অপশান আসবে এক্সটেনশন দেওয়ার পরে, আর যদি নতুন ডিগ্রি কেউ ইউজ করতে চায় পুরোনোটা বাদ দিয়ে, সেটাও সে করতে পারে। বয়সের ছাড় একটাতে পাবে, দ্বিতীয়তে পাবে না। মোটামুটি এগুলোই যা মানে সমস্যা ছিল তাদের, সেই সমস্যাগুলো যারা বারবার ফোন করছে আমি এইগুলো বলতে বলা হয়েছিল, বারবার বলে দিচ্ছি। আর আরেকটা জিনিস, পুরনো চাকরি মানে কেউ যারা ট্রান্সফার নিয়েছে তারা কোন স্কুল আর কোন ডায়েস নাম্বার দেবে? অবশ্যই পুরনোটা দেবে, নতুনটা দেওয়ার কোনো দরকার নেই, পুরনোটাই দেবে, কোনো অসুবিধা নেই, পুরনোটাই দিতে হবে। আর হচ্ছে মোটামুটি এগুলোই, আর কোনো প্রশ্ন সেভাবে ছিল না। যারা যারা আমাকে বারবার ফোন করেছেন, যে প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নগুলো মোটামুটি বলে দিলাম। মেন প্রশ্ন ছিল ওবিসি কেস, 250 নাম্বার, এনসিটি, স্পেশাল বিএড, সবাই ফর্ম ফিল আপ করতে পারছে। এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো গণ্ডি বা ব্যারিয়ার রাখা হয়নি, সেই জন্য সবাই ফর্ম ফিল আপ করতে পারবে। 1, 2 হচ্ছে ফর্ম ফিল আপে ভুল হলে এক্সটেনশনের পর এডিট অপশন দেওয়া হবে। 3 হচ্ছে
এক্সপিরিয়েন্স মার্কস দুটো যে কোনো একটাতে চাকরি করলেও যদি থাকে তাহলে দুটোতেই পাবে, কিন্তু বয়সের ছাড় শুধু একটাতে পাবে যেটাতে সে চাকরি করতো। মানে এগুলো আমি বলছি বা এগুলো সঠিক কি ভুল এটা আমি বলতে চাইছি না, শুধুমাত্র যে প্রবলেমগুলো এসছে স্কুল সার্ভিস কমিশন যেগুলো ক্লিয়ার করেছে সেটা বলছি। নতুন ডিগ্রি ব্যবহার করতে পারবে, আর ডায়েস অবশ্যই পুরোনোটা লাগবে, পুরোনোটাই দিতে হবে। আর একটা জিনিস যে অনেকেই দুদিন ধরে একটু মানে একটা বিষয়ে খুব উদ্গ্রীব হয়ে উঠছে, সেটা হচ্ছে যে এই রিটার্নেবল ডেট রিভিউর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রত্যেকটা জায়গায় রিটার্নেবল ডেট কেন এটা লেখা হচ্ছে, এটা বোধহয় বিশাল কিছু। আসলে আমরা যারাই রিভিউগুলো ফাইল করেছিলাম মোটামুটি ছুটির আগে আমরা ফাইল করে দিয়েছিলাম। 30 দিনের মধ্যে সেগুলোকে রিফাইলিং করতে হয়, মানে রিভিউ দিয়ে ডিফেক্ট ক্লিয়ার করতে হয়। এটা মূলত যারা সেই সময় করে দিয়েছিলেন তাদেরই, অথচ ডিফেক্ট ক্লিয়ার করেননি, সেটা নিয়ে রিটার্নেবল ডেট ফর রিভিউ ইত্যাদি এই কথাটা রিটার্নেবল ডেট হিসাবে এটা আসছে, এটা অন্য কোনো বিষয় নয়। আর এবার আসি আসল কথায়, যে এত আলোচনা এত ইত্যাদি ইত্যাদি করছি কেন। সেদিন যেমন একজন প্রশ্ন করেছিলেন যে পরীক্ষা তো আমরা দেবো না বলছি, 100% তাই, কিন্তু পরীক্ষা দেব না বলছি তাহলে এইসব নিয়ে আমরা কোর্টে কেন যাচ্ছি বা কোর্টে কেন লড়ছি? কারণ ফাঁকা মাঠে তো অনেকেই অনেক রকম গোল দিয়ে দিচ্ছে, হ্যাঁ, এবং বিচারপতিরা যেহেতু পুরোপুরিভাবেই আমাদের কোনো বিষয়ই তারা অ্যাকসেপ্ট করতে রাজি নয়, সবটাই যেন তারা মানে ধরে নিয়েছে যে রাষ্ট্র যা বলে দেবে সেটাই করবে, সেরকমই হয়েছে। তো এখানে আমি আবারও বলে দিচ্ছি যে আমরা শুধুমাত্র ডিফেন্ড করছি কারণ ফাঁকা মাঠে গোল যাতে হয়ে না যায়। এবং আমি আগেও বলেছিলাম যে অনেকে আবার এটাও বলছে যে আপনারা তাহলে সুপ্রিম কোর্ট হাইকোর্টে কেন এসব করছেন, সুপ্রিম কোর্টে কেন যাচ্ছেন না। প্রথমত আমি অনেক দিন আগে বলে দিয়েছিলাম, আজকেও সেটা আমি আবার দ্বিতীয়বার বললাম, আমি বলেছিলাম 14 তারিখ পর্যন্ত সুপ্রিম কোর্ট ছুটি, 14 তারিখ পর্যন্ত আমাদের কোনো কেস ভ্যাকেশন বেঞ্চে উঠবে না উঠবে না উঠবে না এরকম বলেছিলাম। অনেক গাল খেয়েছিলাম, কারণ আপনারা তো মানে মনোমুগ্ধকর রুচিশীল কথা শুনতে পছন্দ করেন, যেটা মিষ্টি লাগে, যেটা আমাদের পক্ষে সম্ভব। এই মিষ্টি কথাটা তারা বলতে পারবে যারা চাকরি হারাদের অন্তর্ভুক্ত নয়, বাইরে কেউ হলে বলতে পারবে, আমরা বলতে পারবো না, কারণ আমরা ডাইরেক্টলি এর ভিতরে আছি। যেটা আইন অনুযায়ী সেটাই আমরা বলছি, যেটা সঠিক তথ্য পাচ্ছি সেটাই বলছি, এবং পরে সেটাই হচ্ছে বাস্তবায়িত হচ্ছে। আমরা বারবার বলছিলাম যে কেন আমরা মানে 2016 এই ক্যান্ডিডেটরা এখনই সুপ্রিম কোর্টে গিয়ে কিছু লাভ হবে না, কারণ 14 তারিখ পর্যন্ত ভ্যাকেশন। এবং আমরা বলছিলাম MA করব না এখন, কারণ আমার রিভিউটা পড়ে আছে, রিভিউতে অনেক রকমের গ্রাউন্ড আছে, এবং রিভিউটা শুধু গ্রাউন্ড নয়, আমরা রিভিউটাকে অন্যভাবে নিয়ে যেতে চাইছি, যাতে রিভিউটা আমাদের কোনোভাবে অ্যাকসেপ্ট হয়। ওটা হলে আমাদের সব মানে হয়ে যাবে, এবং আমরা সেই চেষ্টাটাই করছি, পরিষ্কার কথা। কারণ রিভিউ ছাড়া আমাদের কাছে অন্য কোনো লক্ষ্য নেই, এটাই সহজ সত্য। এখন সুপ্রিম কোর্টে অলরেডি কন্টেম ফাইল হয়েছে, সেখানে নিশ্চয়ই সেখানেও আমরা পার্টি হব। কারণ কি, এইগুলো হচ্ছে সেফগার্ড। ফার্স্ট প্রশ্ন সুপ্রিম কোর্টের কাছে এখনো কেউ করা হয়নি, এই কারণেই করিনি যেহেতু রিভিউটা আছে বলে, নাহলে MA করে এগুলো করে নেওয়া যেত। আরে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, এটা কোন ধরনের শব্দ চয়ন? আইদার আপনাকে চোর বলতে হবে, আর তা নাহলে চোর নয় বলতে হবে। চোর হতে পারেন বলে আপনি আমাকে শাস্তি দিতে পারেন না, এটা হতেই পারে না। এইটা রিভিউতে আমাদের প্রধান গ্রাউন্ড, এবং এটা দিয়ে আমাদের কাজ শুরু হবে। এবং এখনো পর্যন্ত সেটা যদি যায় সুপ্রিম কোর্টে এই নিয়ে, তাহলে সেই প্রশ্নটা কিন্তু এখনো রয়ে গেছে। আবার আপনি বলছেন নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, তাহলে তারই এক ক্যাটাগরি, একই অংশ ইন সার্ভিস। আমরা কিন্তু ইন সার্ভিস বা লেফট ফ্রম অ্যানাদার সার্ভিসের বিরোধিতা করছি না, এটা যেন কেউ ভাববেন না। এটাকে আমরা ঢাল হিসাবে ব্যবহার করতে চাইছি, তাতে তো সবার লাভ। যারা লেফট ফ্রম অ্যানাদার সার্ভিস চাকরিটা ফিরে এলে তারা নিশ্চয়ই পুরনো চাকরি থেকেও যেতে চাইছে না, কিন্তু সুপ্রিম কোর্ট এমন একটা জাজমেন্ট দিয়েছে যে এই অংশটা আমাদের ঢাল হিসাবেও কিন্তু কাজ করবে। আমাদের মানে সবার, লেফট ফ্রম অ্যানাদার সার্ভিস বা ইন সার্ভিস সবার কিন্তু ঢাল হিসাবে ব্যবহার করবে। কেউ যেন ভাববেন না যে এটা আমরা কোনো বিরোধিতা করছি, এটা একদমই নয়। তো সেখানে সেই ক্যাটাগরি 7 বছরের সিনিয়রিটি এবং 7 বছরের পুরো ইনক্রিমেন্ট সমস্ত কিছু পাচ্ছে।
হ্যাঁ, আর আমাদের জন্যে এই এক শ্রেণীর মানে মদতপুষ্ট লয়ার তারা আর্গুমেন্ট করছে, তারা এরা পুরো প্রসেসটা নাল অ্যান্ড ভয়েড হয়েছে। প্রসেসটা নাল অ্যান্ড ভয়েড হয়েছে তো কী হয়েছে, আমার 7 বছরের চাকরি, 7 বছরের কর্মকাণ্ড, ভোট করা, আমার খাতা দেখা, সমস্ত কিছু নাল অ্যান্ড ভয়েড। তাহলে সেটাও তো হয়, সেটা নয়। আর সুপ্রিম কোর্টে এরকম একাধিক জাজমেন্ট আছে, যদিও জাজমেন্টগুলো যেগুলো আছে সেই জাজমেন্ট অনুযায়ী প্রচুর কিছু এখনও খেলা বাকি আছে, কারণ পরীক্ষা তো এত সহজে আমরা দেব না। তাই শুধুমাত্র রিভিউর দিকে তাকিয়ে আছি। রিভিউটার মানে অনেক সময় হয় না যে পড়ে পড়ে মার খাচ্ছি শুধু সময়ের অপেক্ষায়, ঠিক আছে? তো এখন সেটা খেতে হচ্ছে, মার খাচ্ছি আমরা সত্যি সত্যি রিভিউর দিকে তাকিয়ে। যাই হোক, মোটামুটি যেটা বলার, যে প্রবলেমগুলো আজ ছিল, মানে অনেকে ফোন করছিল ফর্ম ফিল আপ নিয়ে, সেটাও বলে দিলাম, এই সমস্যাগুলোর এই সমাধান। আর রিটার্নেবল ডেটটাও বলা হলো। আর এখনও বলছি যে রিভিউ আমাদের লক্ষ্য এবং এক এবং অদ্বিতীয় লক্ষ্য, সেখানে সুপ্রিম কোর্টের কাছে এখনও অনেক কিছু ক্ল্যারিফিকেশন নিতে বাকি আছে। শুধু রিভিউটা আমার দুর্বল না হয়ে যায়, সেই জন্য রিভিউটার গ্রাউন্ডগুলো কেটে না যায়, সেই জন্য আমরা এখন ক্ল্যারিফিকেশন কিছু নিচ্ছি না, আমরা এই মাসটা দেখে নিতে চাইছি। তবে এটুকু আপনারা নিশ্চিত থাকুন, পরীক্ষার আগে অনেক রকমের পরীক্ষা স্কুল সার্ভিস কমিশনকেও দিতে হবে, সরকারকেও দিতে হবে, কোর্টকেও দিতে হবে। ব্যাপারটা এত সোজা নয় যে রাতারাতি পরীক্ষাটা সে নিয়ে নিতে পারবে। কাকে নিয়ে পরীক্ষা নেবে? অলরেডি টেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসতে পারবে না, সেটা বলে দিয়েছে কোর্ট। তো সেখানে কোনো লিস্ট এলো না, আইডেন্টিফিকেশান হলো না, কিছুই তো হলো না। তাহলে এখনও অনেক অপূর্ণতা, অনেক জিনিস এখনও বাকি আছে। ফলে এখনই ভেঙে পড়ারও কিছু নেই, শুধু একটু দাঁতে দাঁত কামড়াতে হবে। আগামী 14 তারিখ সকলেই আসবেন, আমাদের অনেক কিছু বোঝার আছে। 14 তারিখের আন্দোলনটা খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। মিলিতভাবে আসবেন, সকলে আসবেন, এই আশা রাখি। আর এই আশা রেখে আমরা রিভিউকে সফল করব। একটাই দাবি, কিভাবে ফিরিয়ে আনবেন আপনি, ফিরিয়ে আনুন। ফিরিয়ে আপনাকে আনতেই হবে। আপনারা চাইলে, আপনারা ডুবিয়েছেন, আপনাদেরই মানে ওখান থেকে তুলতে হবে। তাই রিভিউ অ্যাকসেপ্ট করানোর কাজ, রিভিউ থেকে ফিরিয়ে আনার কাজ আমরা যেমন সক্রিয়তা দেখাচ্ছি, আমরা যেমন খুব নিজেদের জীবন জীবিকার প্রশ্নে যেমন মানে শঙ্কিত হয়ে কাজ করছি, তেমনভাবে সরকারকেও সেই দায়িত্বটা নিতে হবে। এটাই শেষ কথা। যাই হোক, সকলে ভালো থাকবেন এবং অবশ্যই আপনারা নবান্ন অভিযানে দলে দলে একত্রিত হয়ে আসবেন। আমরা অলরেডি নবান্ন, লালবাজার সকলকেই মোটামুটি এই বিষয়ে অবগত করেছি। দেখা যাক, আমরা নিশ্চয়ই সফল হব, এই আশা আমরা রাখি।